বললেন যে ওনারা তখনও জানতেন না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু যেখানে আমাদের কাছে, আমরা আইন বুঝি না, তো যেখানে আমাদের কাছে জানা আছে যে 11 সাল থেকে কিন্তু এই কেসটা হচ্ছে এবং অনেক না, কিন্তু আপনার তো সীমানা নির্ধারণ অলরেডি শেষ হয়ে গেছিল। আরেকটা যেমন আজকেও আমরা যেটা শুনলাম যে অলরেডি এই সীমানা নির্ধারণ হয়ে গত ইলেকশনও সীমানা নির্ধারণ আগে এখানে হয়েছে। অতএব এইটা আমার কাছে অবাকই লাগে, সবাই আমরা একটু ভ্যাবাচাকাই খেয়ে গেছিলাম যে এটা কিভাবে সম্ভব যে চট করেই মানে স্থগিত হয়ে গেল। এনিওয়ে, যেটা যার শেষ ভালো তার সব ভালো। আমরা এখন খুশি হয়েছি যে ইলেকশনটা আবার আমরা আফসোসই করছিলাম, এই জন্য আফসোস করছিলাম যে দেখেন এই গাজীপুর যে সিটি কর্পোরেশন, সেখানে যে 6 মৌজাগুলি নেওয়া হয়েছে এবং যেখানে অন্যান্য গুলিকে ভেতরে নেওয়া হয়েছে, তাদের সিটি কর্পোরেশনের থাকার মতন অবস্থা নেই। তাদের কিন্তু খুব আফসোস, আমাদের কাছে আফসোস করে যে আমরা ট্যাক্স দিই, সব রকম কর দেওয়া, এটা ওটা করি, কিন্তু একটা সিটি কর্পোরেশনের থাকার ভেতরে যে মানে সুযোগ সুবিধাগুলা, ফ্যাসিলিটিগুলা, ধন্যবাদ। এখন যদি এই ইলেকশনটা তাড়াতাড়ি হয়, তাদের তো আশা দিয়েছে 2 ক্যান্ডিডেটই যে এখানে উন্নয়নগুলি হবে, তো আমরা আশা করি যে যত তাড়াতাড়ি হোক ইলেকশনটা হবে, তাদের মেয়র হবে এবং এখানে উন্নয়ন। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, আপনার যেহেতু আপনার একটা দল আছে, কিভাবে কাজ করবে আমি পরে আপনার কাছে আসছি। মইনুল আলম, আপনি বিশেষ সংবাদদাতা দৈনিক ইত্তেফাক। আমরা সাধারণভাবে বেশি নির্ভর করি ইলেকট্রনিক মিডিয়া অর প্রিন্ট মিডিয়া। আমরা লক্ষ্য করছিলাম যে হঠাৎ করে একটা ছন্দবদল হয়ে গেল এবং আশা করছি আবার সেই পুরাতন নিয়ে ফিরে আসলো, যেখানে সব দলই অংশগ্রহণ করে তারা একটা সুন্দর নির্বাচন। তো এই সুন্দর নির্বাচন করতে হলে হঠাৎ করে ছন্দবদল হয়ে গেল। এখন আপনি কিভাবে কি মনে করেন? আপনি একটু আগে দেখছিলেন যে আমাদের টেলিভিশন পর্দায় যে ক্লিপটা দেখানো হলো, ফুটেজটা দেখানো হলো, তাতে মোটামুটি 2 দলেরই আছে, তারা নিজেরাই রিড করেছেন এবং রিড করার পরে একটা আসলো 28 দিনের মধ্যে করতে হবে। তো এই যে একটা ব্যাপার, মানে এর পিছনে কি ধরনের, আপনি সাংবাদিক হিসাবে আপনি বলবেন যে হঠাৎ করে এই ঘটনাগুলো ঘটলো কেন? আপনার কোনো, যেহেতু সাংবাদিকরা এইসব কথা এটা অনুসন্ধানী তারা কাজ করে এবং তথ্যগুলো নিতে পারেন। হ্যাঁ, সম্ভবত 15ই মে নির্বাচনের দিন ধার্য ছিল এবং এটা 1 মাস আগে এপ্রিলের মাঝামাঝি থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া। এবং অলরেডি মানে তারা ক্যানভাসে সব শুরু করেছে, প্রচারণা শুরু করেছে এবং গাজীপুর সিটি কর্পোরেশনকে আমরা দেখি যে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, প্রায় 9 লক্ষ ভোটার ওখানে। রাজধানী গুরুত্বপূর্ণ কি দিয়ে, জনগণের ভোট দেওয়া গুরুত্বপূর্ণ নাকি? না, এটার অবস্থানগত কারণে। এটা একটি শিল্প এলাকা, একটি উন্নত হচ্ছে, মানুষের প্রচুর সংখ্যক ওখানে শিল্প কারখানা আছে, বিভিন্ন ধরনের গার্মেন্টস থেকে শুরু করে কলকারখানা আছে, বিভিন্ন উৎপাদন ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে। তারপর ওখানে বসবাস করে কারা? বিরাট সংখ্যক একটি শ্রমিক শ্রেণী কাজ করে ওখানে, উদ্যোক্তা শ্রেণী কাজ করে, বহু কারখানা আছে, ওখানে উদ্যোক্তারাও কাজ করে, উদ্যোক্তারাও ওখানে এর সাথে সম্পৃক্ত, ওখানে অবস্থান করে এবং সাধারণ মানুষ তো আছেই। তো একটি বিকাশমান একটি গ্রোথ সেন্টার যখন পর্যায়ক্রমে জেলা এবং এখন এটা মেট্রোপলিটন এবং সিটি কর্পোরেশন যখন হয়ে গেল, তখন এটার গুরুত্ব এবং এটার দৃষ্টি খুবই বেড়ে যায়। 5 বছর আগে যে নির্বাচনটা হয়েছিল তখনই খুব আলোচিত ছিল, এবার যখন নির্বাচন হচ্ছে আলোচিত হচ্ছে। এটা অবশ্যই রাজনৈতিক ফ্লেভারও আছে এর মধ্যে। এবং নির্বাচনের প্রক্রিয়াটা যখন শুরু হলো খুলনা এবং গাজীপুর, তখন মানুষ বেশ আগ্রহ নিয়ে লক্ষ্য করছিল এর পরিবর্তনগুলো, এর অগ্রগতিগুলো, এর ডেভেলপমেন্টগুলো কি হচ্ছে এখানে, নির্বাচনটা কেমন হচ্ছে, সুষ্ঠু হবে কিনা। কারণ বলে রাখা ভালো, সর্বশেষ যে 3টি নির্বাচন হয়েছে সিটি কর্পোরেশন, আপনি জানেন অবশ্যই সিটি কর্পোরেশন জাতীয় নির্বাচন না, এটা একটি জেলা সদর, একটি বিভাগীয় সদর, একটি অঙ্গ। হ্যাঁ, তো এখানে এটা যখন জাতীয় নির্বাচনের মতো একটি দৃষ্টি আকর্ষণ হয়, আপনি বলতে যাচ্ছেন যে এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে একটা প্রভাব ফেলতে পারে, প্রভাব ফেলতে পারে, মানে এটা সে ধরনের গুরুত্ব বহন করে। প্রভাব আমি বলবো না, তাই ওইভাবে গুরুত্বপূর্ণ এবং নজর কাড়া একটা পরিবেশ সৃষ্টি করে আর কি। তখন আওয়ামী লীগ প্রার্থী দিল, বিএনপি প্রার্থী দিল, মূলত এই 2 দল তো, এবং প্রচারণা শুরু হলো, তাদের পত্র পত্রিকায় গণমাধ্যমে ইন্টারভিউ আসা শুরু হলো, তাদের প্রচারণা কার্যক্রমগুলো চলছে। এবং এটার যে ব্যাপ্তি, এই যে দীর্ঘ এরিয়া, এই টঙ্গী আব্দুল্লাহপুরের পর থেকে যখন শুরু হয়েছে গাজীপুরের শেষ মাথা পর্যন্ত যেভাবে প্রায় 9 লক্ষ ভোটার, তখন
আলোচনায় এটা স্থান পেল এবং দুইটি দলেরই কেন্দ্রীয় পর্যায় থেকে গুরুত্ব দেওয়া হলো এবং জয় পরাজয়কে হবে এই একটি ব্যাপার আর কি। কিন্তু এক পর্যায়ে হঠাৎ করে এটা আদালতের একটি নির্দেশনা আসলো হাইকোর্ট বিভাগের এবং স্থগিত করে দিল 3 মাসের জন্য। তখন একটি হলো কি, এটা যেদিন এই 3 মাসের এই খবরটা এলো আপনি দেখেছেন যে প্রতিটি গণমাধ্যমে এটা কিভাবে গুরুত্ব পেয়েছে, এটা নিউজ ভ্যালু। আমি একজন সাংবাদিক হিসেবে এটা সংবাদ গুরুত্ব যে এত বেশি এটা বোঝানো যাবে না। এটা আপনারা ট্রিটমেন্ট পত্রিকায় পরের দিনের পত্রিকায় দেখেছি। আপনি বলছেন যে এটা কি কেন গুরুত্বপূর্ণ, এই কারণে গুরুত্বপূর্ণ। আর যে কারণে হাইকোর্ট একটি ছোট্ট একটি ম্যাডাম যেটা বললেন যে একটি 6টি মৌজার একটি ইউনিয়নের চেয়ারম্যান, এই সীমানা তো 13 সালের নির্বাচনে ছিল, তাহলে তখন কেন হলো না, এখন কেন হচ্ছে? এটা নানান ধরনের প্রশ্ন মানুষের মনে। গাজীপুরবাসী তো হতাশ হয়ে গেল, একটি বড় ধরনের ধাক্কা খেলো। 2 প্রার্থী নিজেরা দৌড়াদৌড়ি করা শুরু করলো, যার একটি ফল আজকে আমরা আপিল বিভাগ থেকে পেলাম। এবং আপিল বিভাগ খুব যথার্থভাবে এই নির্দেশনাটা দিয়েছে। আমি এতে বলবো যে নির্বাচন কমিশন এবং সরকারের অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে এটা সুন্দরভাবে তাৎক্ষণিকভাবে তখন এটা ফাইট করা উচিত ছিল, হয়তো সময়ের অভাবে পারেনি, কিন্তু আজকে এটা একটি গুরুত্ব দিয়ে এটা এলো এবং নির্বাচন কমিশন স্বীকার করেছে যে এরা নির্বাচনটা করতে পারবে পিছিয়ে দিলে। এবং আপিল বিভাগের সিদ্ধান্ত যখন নির্বাচন কমিশনের উপর বর্তায়, নির্বাচন কমিশন আজকে বৈঠক করেছে এবং আগামী রোববার এই ব্যাপারে একটি সিদ্ধান্ত আসবে, তারিখ নির্ধারণ কবে হবে তার উপর। সুতরাং এটার গুরুত্ব এবং সব মিলিয়ে এটা একটি তাৎপর্যপূর্ণ নির্বাচন। এবং পাশাপাশি খুলনা নির্বাচনও চলছে, আপনি নিশ্চয়ই খুলনা নির্বাচন আলোচনায়। খুলনা একটি পুরানো বিভাগীয় শহর, শিল্পনগরী বলে পরিচিত এবং খুলনা সিটি কর্পোরেশনও একই তালে গুরুত্ব পাচ্ছে। শঙ্কা করছিলেন যে হয়তো খুলনায় সিটি কর্পোরেশন নির্বাচন এরকম হবে কিনা, জনমনের কত ধরনের ধারণা, গণমাধ্যম, সামাজিক মাধ্যম, সামাজিক নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক সহ সর্বত্র নানান ধরনের বিশ্লেষণ, আলোচনা, মানুষের মনের কথাগুলো আসছে। সেক্ষেত্রে খুলনা নির্বাচন আর গাজীপুর একদিনে হচ্ছে না, সম্ভবত রমজানের পরে এখন এটা নির্ধারণ হবে, এটা রোববার বোঝা যাবে। কিন্তু নির্বাচনের যে লেভেল, নির্বাচনের যে উত্তাপ, এবং আমি বলবো যে এটা উৎসাহ, এটা ভোট কেন্দ্রিক যে উৎসাহ এবং এটা যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে আগ্রহ, যে প্রত্যাশা একটি ভালো নির্বাচন হয়। আমাদের যারা মনিটরিং করছেন, যারা আমরা সংবাদপত্র হিসেবে দায়িত্ব পালন করছি, আপনারা যারা সচেতন অংশ আছেন এই সমাজের, সবাই তাই প্রত্যাশা যে একটি অংশগ্রহণ নির্বাচন হবে এবং এই অংশগ্রহণমূলক নির্বাচনটি জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে হবে এবং জনগণ সুষ্ঠুভাবে দিতে পারবে। কারণ 3টি নির্বাচন ইতিপূর্বে হয়েছে। আমি যেটা বলতে চাই যে রংপুর, কুমিল্লা এবং নারায়ণগঞ্জ, এই 3টি নির্বাচনও নিশ্চয়ই কিছুটা হলেও বিতর্কমুক্ত ছিল বলে আমি মনে করি। ফেমা কিংবা এই ধরনের প্রতিষ্ঠানগুলো আরো বলতে পারবে। কিন্তু নির্বাচন কমিশনের যে দায়িত্ব এবং চ্যালেঞ্জ, এটা এখানে সবচেয়ে দেখার বিষয়। এই 2টি নির্বাচনের পর আরো 3টি নির্বাচন আগামী 2 বছর শেষে তো জাতীয় নির্বাচন আছে। সুতরাং নির্বাচনী গুরুত্ব এবং উত্তাপ অবশ্যই আমরা লক্ষ্য করছি। ধন্যবাদ আপনাকে মনিরুল্লাহ আলম। আপনাকে মনিরা খান, যেটা আমরা আলাপ করছিলাম, যেহেতু আমরা বারবার বলছি যে ফেমা পর্যবেক্ষণ করে থাকেন কি অবস্থায় ভোট হচ্ছে, কি অবস্থায় এটা আপনার সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার হোক কিংবা জাতীয় নির্বাচনে হোক। তো সে প্রকার আপনি একটাকে বলছিলেন যে আপনাদের টিম গঠন করে তাদেরকে প্রশিক্ষিত করে আপনারা পাঠান, ট্রেনিং দেয়, একটু ট্রেনিং দেবেন। এই যে ট্রেনিং দেওয়ার কথা বলছেন, আমরা অনেকে জানি না যে আপনাদের যে পর্যবেক্ষণ দল যায় ইলেকশনের পরে আপনার একটা রিপোর্ট সাবমিট করেন, সেটা আমরা ফলো করে পত্রপত্রিকা এবং ইয়েতে দেখে, ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশনের মাধ্যমে দেখে আসি। তো সে ব্যাপারে আপনি একটু বলবেন যে আমাদের সবার জানার জন্য যে এই যে টিমটা গঠন করা হচ্ছে, মানে কি কি টুলসগুলো, কি কি ব্যাপারে তা আপনারা পর্যবেক্ষণ করেন এবং এই ব্যাপারে মানে রিপোর্টটা তৈরি করেন। আমি কি একটু সম্পর্ক করতে চাই, তাহলে হয়তো বলার জন্য। যদি মনে করেন একটি নির্বাচনে, আমি যেমন গাজীপুরের কথাই বললাম, ভোটার সংখ্যা 9 লক্ষ এবং কয়েকশো কেন্দ্র, আমি ঠিক কেন্দ্র সংখ্যা বলতে পারছি না, আপনার কি খুব সিলেক্টিভ কেন্দ্রে করেন নাকি প্রতিটি কেন্দ্রে করেন, এটা একটা ব্যাপার। কারণ মনিটরিং এর যখন ফলাফলটা নির্বাচনী পর্যবেক্ষণ, অবজারভার্সদের যখন কথাটা আসবে, তখন অবজারভারদের মন্তব্য এবং রিপোর্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ অবজারভাররা বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে অথবা এই নির্বাচন সুষ্ঠু হয়নি।
কিংবা এই নির্বাচনে এই ত্রুটি ছিল, এটা দেশি অবজারভার, বিদেশি অবজারভার সবাই বলে থাকে। জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি অবজারভাররা আসে, আমরা বিগত 4-5টি নির্বাচনে দেখেছি। কিন্তু এটা আপনারা প্রতীকী অর্থে কিভাবে পর্যবেক্ষণ করে একটি জাতীয় ভিত্তিক রিপোর্ট দিতে পারবেন? এটাই না, আমরা ডেফিনেটলি রিপোর্ট দিই, মিডিয়ার কাছেও দিই এবং আমাদের ইলেকশন কমিশনেও কিন্তু রিপোর্ট দিতে হয়। আমরা টেকনিক্যালি এই কাজটা করি, যেহেতু দেখেন আমাদের মাত্র খুলনাতে 15 জনকে দেবে বলেছেন, গাজীপুরে 15 জন। চিন্তা করেন, আপনি বলছেন 9 লক্ষ ভোটার, তো 15 জন একটা, আমরা কয়েকটা গাড়ি নিয়ে টিম ভাগ করে দিই। ধরেন আমরা খুলনাতে 4টা কি 5টা গাড়ি নিতে পারবো, হ্যাঁ, ভাগ করে দিলাম। এবং তাদের কাছে আমাদের তৈরি ম্যাটেরিয়ালস আছে, চেক লিস্ট, একটা চেক লিস্ট আছে, তার বাইরে কিন্তু তারা যেতে পারে না। তারা যেমন যখন সেখানে যাবে, ভোটারদের সংখ্যা দেখবে কিরকম লাইন হয়েছে কিনা, কতটুকু হলো। তারপর আমাদের কাজই হচ্ছে যে আমরা ভেতরে যাব, ভেতরে যে দেখব প্রথমে যে চেক লিস্টে যে সব পোলিং এজেন্টরা সেখানে উপস্থিত আছেন কিনা, সব পার্টির কজন আছে, কোন কোন দলের আছে। তারপরে দেখবো যে সেখানে ভোটারদের কতক্ষণ লাগছে। যেমন ধরেন আমরা যদি 8টা থেকে শুরু করি, যে অর্গানাইজেশন আমরা যে কেন্দ্রে 8টার সময় গেলাম, হ্যাঁ, তা সেখানে দেখে আসলাম, যতটুকু দেখলাম যে কতটুকু শুরু হলো। 12টার সময় আবার ঘুরে ওখানে যে দেখব যে এই 4 ঘন্টাতে ওখানে কত ভোট পড়েছে। আবার ঘুরে শেষে যেয়ে দেখব যে ওখানে আবার এই 8 ঘন্টায় বাকি সময়টা কতটুকু ভোট পড়েছে। তাহলে একটা জিনিস বোঝা যাবে যে একটা ক্যান্ডিডেটের এত উপস্থিত ছিল, এতটুকু সময় এত ভোট দিতে, ওয়েদার ইট ইজ পসিবল অর নট। আমরা যদি পরে যে দেখি যে এত বেশি ভোট হয়ে গেছে যেটা সময়ের জন্য সেটা সম্ভব না, তখন আমরা বুঝবো বাস্তবভিত্তিক না, এটা বাস্তবসম্মত না, তখন আমরা বুঝবো যে এখানে সেটা হয়নি। তা এইটা একটা আমাদের একটা টেকনোলজি, মানে এইভাবে না। কিন্তু আমার একটা প্রশ্ন, কর্মপদ্ধতির কথা বললেন, আপনার কাছে একটা প্রশ্ন আছে। তার আগে আমি একটা আপনাকে প্রশ্ন বলতে যাচ্ছি যে যেটা মনিরুল আলম সাহেব বলছিলেন যে কতগুলো ভোট কেন্দ্র হবে আমরা জানি না। আপনি যদি 5 জন বা 10 জন ইয়ে দেন, এটা কি সাফিসিয়েন্ট কিনা? এটা সাফিসিয়েন্ট না। আপনি একটি নির্বাচন মূল্যায়নের জন্য আপনি হয়তো সিলেক্টিভ একটা র‍্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে হতে পারে। মইনুল ইসলাম বলে একজন গাজীপুর থেকে, যতদূর পারি আমরা কিন্তু করতে থাকি। আচ্ছা, মইনুল ইসলাম বলে ঘুরে আমরা কিন্তু করতে পারি না, সবই করতে পারি। তবে এতগুলো মানে মনে করুন 250 বা 300টা আমরা ভাগ হয়ে যায়। যেমন ধরেন 5 জন একটা ইয়েতে ঢুকলো, যে কটা কেন্দ্র আছে সব কটা কিন্তু চট করে ঘুরে ফিল আপটা করে নিয়ে আসলো। আপনি কভার করতে চেষ্টা করেন। আপনার কাছে একজন প্রশ্ন করছেন গাজীপুর থেকে, মইনুল ইসলাম বলে এক ভদ্রলোক প্রশ্ন করছেন, আপনার কাছে প্রশ্ন করছেন যে 2014 সালে ইলেকশন হয়েছে, আপনারাও এটাতে পর্যবেক্ষণ করেছেন। আপনার কাছে উনি জানতে চাচ্ছেন যে আপনাদের এই রিপোর্টটা দিয়েছেন আপনি কিসের ভিত্তিতে দিয়েছেন এবং কিভাবে দিয়েছেন, এটা উনি জানতে চাচ্ছেন। 2014 সালে আমি নিজেই আমার মনে আছে যে আমি ইলেকশন অবজার্ভ করতে গিয়েছিলাম, এবং আমি যখন প্রথমেই যে প্রত্যেকটায় ঢুকি, আমরা সেটা চেষ্টা করি যে আমরা দেখতে যে প্রথম যখন খোলা হয় তখন সব ক্যান্ডিডেট থাকে কিনা, এবং ক্যান্ডিডেটের পোলিং এজেন্টের সামনে তারা বাক্সটা খুলে দেখায় কিনা যে এটা একদম এমটি আছে, হ্যাঁ, এবং তাদের সামনে সেটা বন্ধ করা হয়। সেটা আমরা চেষ্টা করি যে আমরা 15 জনই কিন্তু 15টা 8টা মানে 8টার ভেতরে যখনই খুলবে সেখানে চলে যাবে এবং তারা সেটা দেখবে। আমার মনে আছে ওখানে আমি একজন ক্যান্ডিডেটকেও পেয়েছিলাম, আওয়ামী লীগের যিনি ক্যান্ডিডেট, আমার সামনে উনি ঢুকলেন, দেখলেন, আমিও দেখলাম। তো এইভাবেই আমরা শুরু করি আমাদের কাজটা, আমরা এইভাবে শুরু করি। উনি আমাকে বোধহয় জিজ্ঞেস করেছেন কিভাবে। তারপরে ধরেন আমরা ভোটারদের দেখি যে ভোটারদের লাইন ধরেছে কিনা, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা, ভোটারদের লাইন জাল ভোট হচ্ছে কিনা, না আরো দেখি আমরা ভোটারদের সঙ্গেও কিন্তু কথা বলি যে আপনার ভোটটা কি আপনি দিবেন, কেউ কি আপনাদের বলে দিয়েছে, আপনার কি মনে হয় আপনাদের কোনো রাত্রে কি আগের দিন ইন্টিমিটেশন ছিল, মানে যত রকম মানে নেওয়ার সেগুলি আমরা বক্তব্য তাদের কাছ থেকে নিই। এবং যদি কোথাও কোনো বিচ্যুতি দেখি আমরা প্রিজাইডিং অফিসারের কাছে যাই এবং সেখানে যে তাদের সেগুলি আমরা বলে আসি যে এখানে আমরা এটা দেখেছি। ধরেন কোথাও পোলিং এজেন্ট নাই, হ্যাঁ, কেন পোলিং এজেন্টটা থাকলো না,
তো সেটাও আমরা সাধারণত ওখানে বের করতে চেষ্টা করি, যেখানে পোলিং এজেন্ট কি নিজেরা ইচ্ছা করে আসেনি না কেউ দেয়নি, সেগুলো কিন্তু আমাদের ফর্মে ফিল আপ করা থাকে। তো মোটামুটি আমরা চেষ্টা করি যে কিভাবে ইলেকশনটা হচ্ছে, স্বইচ্ছায় সবাই ভোট দিতে পারছে কিনা, কেউ তাকে ইন্টিমিডেশন দিয়েছে কিনা, কেউ তাকে টাকা পয়সা দিয়েছে কিনা, মহিলাদের কাছে জিজ্ঞেস করি যে বাড়ির থেকে ডিসিশন। আপনি টাকা পয়সা দিলে কি আপনাকে সামনে বলবে যে আমি টাকা পয়সা পেয়েছি? ও বলার মানে এরকম কোনো মানে সাহস করে? মহিলাদের কাছে জিজ্ঞেস করলে অনেক কথা বের করা যায়। মহিলাদের কাছে আমরা যদি জিজ্ঞেস করি যে আপনি কি নিজে ভোট দিচ্ছেন না কেউ বলে দিয়েছে বাড়ি থেকে, উনি ডেফিনেটলি অনেকেই বলে না। তো আমাদের লোকজন খুব সচেতন হয়েছে, পুরুষ মহিলা সবাই এখন মহিলারা অনেক সচেতন, আর ইন্টিমিডেশনের কথাটা আমরা বের করে আনতে পারি। আমরা মোটামুটি পোলিং এজেন্ট কেউ ভয় দিয়েছে কিনা, নিজে গেছে কিনা, সে খবরগুলি আমরা পাই, ঘুরে 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 পাই। এবং আমাদের চেক লিস্টে যেগুলি থাকে, মোট কথা আমরা এত অল্প সংখ্যক লোককে নিয়ে ম্যাক্সিমাম এটার ব্যবহার করে খবর সংগ্রহ করতে চেষ্টা করি। আপনার কি যাতায়াত ব্যবস্থার সুবিধা কিংবা এগুলো কি একটু আপনার কাছে একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন খালেদ চৌধুরী জুরাইন থেকে, বলছেন যে আপনারা পর্যবেক্ষণ করেন, রিপোর্ট লেখেন, এটা কতটা প্রভাব ফেলে? আপনার কি সত্যি কথা বলতে কি, আমি 1996 থেকে ইলেকশন দেখছি না, কিন্তু কি ধরনের প্রভাবটা ফেলে? আমি 1996 থেকে ইলেকশন দেখছি। আমি বলবো যে খুব একটা বেশি উন্নতি হয় না দেখিনি এই পর্যন্ত। আমি কেন মনে হয়েছে আপনার এই পর্যন্ত বলতে পারবো না যে আমি যে আমাদের ইলেকশন সিস্টেমে কিংবা জনগণে এখনো আমরা ভয়ে ভয়ে থাকি, এখনো আমরা ইন্টিমিডেশনের ভয় পাই, এখনো আমরা মানে আপনার কেন্দ্রে যেতে ভয় লাগে। 2001 সাল থেকে যে 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 রেস্ট্রিকশন এবং যে সমস্ত জিনিস আমরা দেখেছি, সেই জিনিসগুলি কিন্তু আমরা এখনো দেখি। আমার মনে হয় তাহলে আপনি কি সব ব্যাপারে রিপোর্টে আপনি উল্লেখ করেন এবং পরবর্তী ফলো আপ করার জন্য কোনো ব্যবস্থা করা যায় না? দেখেন, আমি কিছু লাস্ট ইলেকশনে আমি ইয়েতে গেছিলাম মুন্সিগঞ্জে, তা আমিও গেলাম মুন্সিগঞ্জে, অমনি দেখলাম যে একজন ছেলে আর কি রিভলভার দিয়ে গুলি করতে 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 যাচ্ছে, হ্যাঁ, গাড়ির ভেতরে লাফ দিয়ে গাড়ি কয়েকটা ভেঙে তার উপর দিয়ে উঠে টুটে দৌড় দিয়ে, আমরা তো সবাই ভয়ে মানে একটু ইয়ে ক্রিয়েট করার জন্য, প্যানিক ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, তা আমি তো তাড়াতাড়ি করে এরকম শুনেন, আমাদের দেশে যে শুধু এটা হয় তা না, কিন্তু এটা আমি বলবো যে এটা শুধু বাংলাদেশেই না। আমি লাস্টে ফিলিপিন্সের ইলেকশন দেখতে গিয়েছিলাম ARMM এলাকায়। তো আমি যখন ভেতরে ঢুকেছি তো দেখি যে মানে ওদের তো একদিনে সব ইলেকশন হয়ে যায়, তো একটা সামনে লাগানো থাকে, মানে সেখানে বসে আবার যারা পড়াশোনা জানে না তার পাশে আবার অন্য একজনও থাকে তাকে হেল্প করবার জন্য। তা আমি মাত্র ঢুকেছি, অনেককে দেখছি যে স্লিপ দেওয়ার সঙ্গে 50-100 পিসা দিয়ে দিচ্ছে, মানে যাতে ফেভারে ভোট দেওয়ার জন্য, যে ট্রান্সলেট করবে, যে দিবে তার জন্য। আমি ঢুকেছি আর দুটো ব্রেনের পেছনে ঠাস ঠাস করে ফুটলো। তা আমার যে ইন্টারপ্রেটার ছিল সে আমাকে কোন রকমে হাতটা ধরে বলল, মুনিরা রান, মানে এখানে থাকা যাবে না। যাক, আমি পরে আসছি, আপনাকে ধন্যবাদ। আমি পরে আসছি, আমি ঘটনা আরো শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ, আপনাকে আর কথা শুনবো। মনিরুল আলম, আপনি একটু বলবেন, যেটা আমি অনুষ্ঠান শুরু আগে আলাপ হচ্ছিল, আমি একটু প্রশ্নটা আপনাকে করতেই হয়, সেটি হলো যে আমরা লক্ষ্য করেছি যে পত্রিকার কথাই বলি, আপনি যেহেতু মানে বিশেষ প্রতিনিধি একটা পত্রিকার সাথে জড়িত আছেন, আপনি দৈনিক ইত্তেফাকের সাথে, আপনার কাছে প্রশ্ন যে সাধারণভাবে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে একটা কথা আছে। আমরা জানি যে দুটো দল, বড় বড় দুটো দল তার অনুসরণ করছে, এছাড়াও আরও কিছু দল অনুসরণ করছে। আমরা বারবার এই দুটো দলের কথা শুনছি যে মেয়র প্রার্থী উন্নয়ন দলের ব্যাপারে আপনারা কোনো, আমরা পত্রিকায় খুব বেশি লেখা দেখছি না। এটা কেন? খুবই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন। এটা আমাদের বিভিন্ন সময়ে এটার মুখোমুখি হতে হয় এই ধরনের প্রশ্ন। দেখুন, নির্বাচন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা যখন 70-এর দশকে, 80-র দশকে কিংবা বর্তমান সময়ে যখন অনেক গুণগত পরিবর্তন হয়েছে, নির্বাচনী প্রকৃতিও পরিবর্তন হয়েছে, নেচার অফ ইলেকশন, নেচার অফ পলিটিক্সের সাথে জড়িত কথাগুলো। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় খুব বেশি দল অংশগ্রহণ করতে পারে না। আগে দেখতাম যে শত শত দল অংশগ্রহণ করছে। এখন নির্বাচন, রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নির্বাচন কমিশন যেভাবে শুরু করেছে, কিংবা কিছুটা সংস্কারের কাজ যখন হয়েছে, তখন কিছু কিছু দল আছে যারা এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে পারে না, যাদের সংসদে প্রতিনিধিত্ব নেই,
এরা খুব বেশি আসতে পারে না। আবার যারা রেজিস্ট্রেশন হওয়ার জন্য কিছু নীতিমালা আছে এগুলো ফুলফিল করতে পারে না। আর রেজিস্টার্ড দলগুলো নির্বাচন অংশগ্রহণ করবে, প্রতীক হিসাবে নির্বাচনে দেবে, এটাই স্বাভাবিক। যখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় তখন একটি এলাকায়, যেমন গাজীপুরে আপনি দুজন মেয়র প্রার্থীর নাম শুনেছেন, আমরা শুনছি দুটি দলের, কিন্তু পাশাপাশি অন্য দলের আগে কিন্তু ছিল, এখন নেই। কারণ হচ্ছে এখানে দুটি দলই প্রধান ভাবে কার্যকর আছে এবং সক্রিয় আছে, তাদের তৎপরতা চালাচ্ছে, বলতে পারেন রাজত্ব করছে বাংলাদেশকে দুটি দল। তৃতীয় দল আছে কিন্তু সেটা সম্পূরক শক্তি হিসেবে কাজ করছে কিংবা অ্যালায়েন্স পার্টনার হিসেবে কাজ করছে। তো এক্ষেত্রে গাজীপুরের কিংবা সিটি কর্পোরেশন নির্বাচনগুলো যেটা আমাদের এখন বর্তমান সময়ে আলোচিত, এখানে আপনি বলেছেন সব দলের প্রচারণা যায় না কেন, শিডিউলের মধ্যে যখন প্রচারণা শুরুর সময় তখন সবগুলো প্রার্থীর পরিচিতি যায়, যতই ভোটের দিন এগিয়ে আসবে, কাছাকাছি আসবে, তাদের জনসংযোগ হচ্ছে, তখন ওই প্রার্থীদের মধ্যে যারা অগ্রগামী স্বাভাবিকভাবে দাঁড়িয়ে গেছে আওয়ামী লীগ এবং বিএনপি, প্রধান দুটি দলের প্রার্থীর কথা, এজন্য এরাই ঠাঁই পাচ্ছে এবং প্রচারণাও এরা প্রাধান্য পাচ্ছে এবং ঠাঁই পাচ্ছে। আপনি যখন নির্বাচন ভোট যখন হয়, প্রধান প্রতিদ্বন্দ্বী এবং দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর খবরগুলি আসছে, যার ফলে শেষ পর্যন্ত গণমাধ্যমে নির্বাচনের বাংলাদেশের এই বর্তমান সময়কালে দুটি দলকেই প্রাধান্য দেওয়া হয়। দর্শক, আপনারা দেখছেন সিটি নির্বাচন নিয়ে আমরা কথা বলছি। আমার সাথে আছেন মনিরা খান এবং আছেন মইনুল আলম সাহেব। আপনারা জানেন যে বাংলাদেশে আমরা মানে একটা যুগে প্রবেশ করতে যাচ্ছি, আমাদের স্যাটেলাইটের যুগে প্রবেশ করতে যাচ্ছি। আমরা জানেন যে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট খুব আগামীকালই সেটা হচ্ছে এবং আমরা আশা করব যে আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বা বাংলাদেশ সরকারকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের অত্যন্ত সফলতা কামনা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে, যে আমাদের নিজস্ব একটা স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করতে পারছি। আগামীকাল সেটা হবে এবং বাংলাদেশ থেকে প্রতিনিধিও গিয়েছেন, আমরা আশা করছি সুন্দরভাবে এবং আমাদের একটা গর্বের বিষয়। আমরা মহাকাশ যুগে প্রবেশ করছি এবং পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো নিজস্ব স্যাটেলাইট আছে, আমরা তাদের সাথে শরীক হলাম। আমরা রীতিমতো সেলিব্রেট করবার মতো না, অবশ্যই আমরা খুব গর্বিত এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে অভিনন্দন জানাচ্ছি। এবং এই বঙ্গবন্ধু স্যাটেলাইট আমার তথ্য মতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হবে, যাত্রা শুরু করবে। এর ফলে আমরা সেই দেশগুলোর কাতারে গেলাম যারা মহাকাশে অংশগ্রহণ আছে, আমরা প্রবেশ করলাম। ধন্যবাদ মনিরা খান। মানে একটা প্রশ্ন আপনার কাছে, দুজনের কাছে আছে, সেটা হলো সাগর চৌধুরী, উনি ময়মনসিংহ থেকে প্রশ্ন করছেন যে বর্তমান যে ভোটের যে পদ্ধতি আছে এটিতে যদি বর্তমান ক্ষমতাসীন দল, বর্তমান বলবো না, ক্ষমতাসীন দলরা মানে কতটা প্রভাব বিস্তার করতে পারে কিনা, আপনি যেহেতু ফেমাতে আপনি বিভিন্ন সময় আপনার পর্যবেক্ষণ করছেন, আপনার কি মনে হয়? অল্প কথা বলবেন, আমি একটু অন্য প্রশ্ন। আমি একদমই যেটা বলবো যে সরকার ইচ্ছা করলে ডেফিনেটলি প্রভাব বিস্তার করতে পারে, যে সরকারেরই আন্ডারে যেটাই হোক না কেন, বর্তমান সরকার বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, যাদের আন্ডারে ইলেকশন হবে ডেফিনেটলি তাদের, আমাদের ইলেকশন কমিশন কখনোই এত ক্ষমতাশালী না, আমরা দেখিনি এ পর্যন্ত, যে তারা সম্পূর্ণ নিজের ইচ্ছায় কাজ করবেন। এখানে সবচেয়ে প্রথম দরকার হচ্ছে সরকারের সদিচ্ছা। যদি সরকার বলে দেন, যদি তারা মনে করেন যে আমরা এই ইলেকশনটা কমপ্লিটলি ফেয়ার করব, ফ্রি করব, হ্যাঁ, এবং সবার জন্য অ্যাকসেপ্টেবল এরকম একটা ইলেকশন করব, ক্রেডিবল ইলেকশন করব, তাহলে ডেফিনেটলি একটা ইলেকশন সুষ্ঠু হতে পারে, অবাধ নিরপেক্ষ। কিন্তু সরকার যদি না চান, তাদের যদি সদিচ্ছা না থাকে, তাহলে শুধু ইলেকশন কমিশন না, এখানে একটা ইলেকশনে অনেকে স্টেক হোল্ডার আছে, ইভেন পলিটিক্যাল পার্টিরাও যদি না চায় যেখানে একটা সুষ্ঠু ইলেকশন হবে না, ভোটাররা যদি না চায় যে না আমরা ঠিক মতন যে ভোট দেব না, তাহলেও কিন্তু সুষ্ঠু ইলেকশন হবে না। মিডিয়া যদি না চায় যে আমরা এদের সহযোগিতা করব না, মানে মিডিয়া একটা সহায়ক শক্তি। ধন্যবাদ আপনাকে। সবারই একটা সহযোগিতা দরকার। মনিরা, আপনি বলবেন একেবারে 30 সেকেন্ডে বলবেন গাজীপুর এবং খুলনার সিটি নির্বাচন যে হবে
আপনি কতটা আশাবাদী, কতটা সুন্দরভাবে হবে বলে আপনি মনে করছেন? গাজীপুরটা তো পিছিয়ে গেল, এটা তারিখ এখনো জানা যাবে আগামী সপ্তাহে। খুলনা নির্বাচন যে 15ই মে তারিখে হবে, অবশ্যই আশা করব এটা একটি সুন্দর দৃষ্টান্তমূলক নির্বাচন হবে, আমরা যাদের নজির হিসেবে দেখতে পাই। ইতিপূর্বেকার রংপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ নির্বাচনের যেটা জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এই নির্বাচন দুটোর পর এরপর আরো 3টা সিটি কর্পোরেশন নির্বাচন আছে, বছর শেষে জাতীয় নির্বাচন আছে 300 আসনে। এই ধারাবাহিকতা যাদের থাকে, একটা হচ্ছে প্রভাবমুক্ত নির্বাচন যেটা আপনারা আলোচনা করলেন, আরেকটি হচ্ছে যে অংশগ্রহণমূলক, প্রতিটি দলের রাজনৈতিক অংশগ্রহণ, প্রতিটি মানুষের অংশগ্রহণ, যার ফলে আমরা প্রকৃত একটি সুষ্ঠু, প্রভাবমুক্ত এবং মানসম্পন্ন নির্বাচন পাই। ধন্যবাদ মুনিয়া খান আপনাকে, এবং ধন্যবাদ মনিরুল আলম আপনাকে অনুষ্ঠানে কথা বলার জন্য। এটার বাংলার পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম সিটি নির্বাচন কথা বলতে যেটা বলা হচ্ছিল যে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আমরা কথা বলছিলাম। একজন সাংবাদিক রয়েছেন এবং যারা পর্যবেক্ষণ করে থাকেন সেই ফেমার প্রেসিডেন্ট, উনি কথা বললেন এবং আপনাদের যারা দর্শক আপনারা অংশগ্রহণ করলেন, আপনাদের কথা অবশ্যই আমরা তাদেরকে জানিয়েছি এবং আপনার উত্তর শুনেছেন। আমরা আশা করব যে অবশ্যই এই সিটি কর্পোরেশন নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় সরকার নির্বাচন, এবং আগামীতে এই নির্বাচনে কতটা গুরুত্ব পালন করবে জাতীয় নির্বাচন সেটা আপনারা অবশ্যই জানেন, এবং সুন্দরভাবে সব দলের অংশগ্রহণের এই নির্বাচনগুলো হবে। এবং আমরা আশা করব সুন্দরভাবে নির্বাচনে তারা যারা প্রার্থী আছেন তারা প্রচারণা করবে, এবং সুন্দরভাবে যারা ভোট দিতে পারবেন তারা ভোট দেবেন, এবং যারা পর্যবেক্ষণ করবেন সুন্দরভাবে রিপোর্ট দিবেন, এবং তারা রিপোর্ট দিয়ে এবং জানাবেন যে অবশ্যই আমাদের অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে।